যথারীতি আজ শুক্রবার আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, একটা জিনিস খেয়াল করেছেন, এটা জুলাই মাস, আমাদের গত 3টা জুলাই 3 ধরনের গেল। এবার 2026-এর জুলাই, এর আগে 25-এর জুলাই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং 2024-এর জুলাই ছিল একটা আন্দোলনের, এই সময়টা 3 তারিখ 2 তারিখ 3 তারিখ একটা আন্দোলনের শুরু হতে যাচ্ছিল। এবার দেখলাম জামাতে ইসলাম তারা বলছে যে জুলাইকে, এই আন্দোলনকে রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য তাদের দাবি, এবং সেটা সরকার ঠিকঠাক মতো করছে না বলে তারা হতাশ করেছে, ক্রোধ জ্ঞাপন করেছে, প্রকাশ করেছে। কেন করা হচ্ছে না? তো এই যে জুলাই চেতনার কথা বলা হচ্ছে, আমরা বারবার শুনে আসছি জুলাই চেতনা, তারপরে এর আগে শুনেছি মুক্তিযুদ্ধের চেতনা। আপনার কি মনে হয় না যে এই যে চেতনার যে রাজনীতি, এই রাজনীতিটা প্রকারান্তরে মানুষের মধ্যে এক ধরনের বিভক্তি নিয়ে আসছে? অবশ্যই সেটা বিভক্তির বিষয় না। বিষয়টা হচ্ছে চেতনাটা কি? চেতনার কি গাছে ধরে? এটা কি ফল না আকাশে উড়ে? এটা 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 তো এটা যেটাই হোক, এটা 71-এর চেতনা হোক কিংবা 24-এর এই চেতনা হোক, কিন্তু যখন জনগণ দেখে যে চেতনা নামে কিছু চেতনাবাজ রাতারাতি প্রভাবশালী এবং ধনী হয়ে ওঠে এবং আইন তাদের ছুঁইতে পারে না, এবং থানায় মামলা হামলা হামলা করলে তারা রাষ্ট্র তাদের পক্ষ নেয়, তখন তো এটাকে চেতনা ব্যবসা বলে। এবং 71-এর চেতনা সুবিধাবাদীদের হাতে বন্দী ছিল, এখন জুলাই চেতনাও আরেক ধরনের সুবিধাবাদীদের হাতে বন্দী। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পক্ষে যারা ছিল, তারা আজকে জুলাই যোদ্ধাদের জন্য কোটা দাবি করছে। সংসদে এই যে জুলাই পরিবারদের জন্য ভাতা দাবি করতেছে, আসন সংরক্ষণের ব্যবস্থা দাবি করেছিল ওরা। তো এমন একটা অবস্থায় আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধের সব পক্ষের লেখালেখি করেন জাফর ইকবাল, এবং এই রাজাকারদের পক্ষে লেখালেখি করে ফরহাদ মাজার। তো যদি হয় যে দুইটাই জুলাইয়ের পক্ষে কলাম লিখলো জুলাই আহ, ফরহাদ মাজার, আর যে আহ, মুক্তিযুদ্ধের পক্ষে আহ, লিখলো আপনার জাফর ইকবাল। আমি এখানে রাজাকারদের শব্দটা ইউজ করছি, তার মানে জুলাই যারা করে তারা রাজাকার বোঝাচ্ছি না, এটা ফরহাদ মাজার যে রাজাকারদের পক্ষে কলাম লেখে সেটাই বুঝাচ্ছি। এখন তো ওই চেতনা আর জাগে না। আমার পাবলিক এরা লিখলো, এদের এদের কলমেও কারো চেতনা জাগছে না, বরং বিরক্তি লাগে। জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে এবং চেতনা যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল হয় নাই, যেটা আমি বলছিলাম যে লুট, খুন এবং আপনার এই যে মববাজি, এত কিছুর পরে তো আর চেতনা, চাঁদাবাজি, এত কিছুর পরে তো চেতনা থাকে না। এবং চেতনা যদি হয় যে হোটেলে রুম ভাড়া করে 8 মাস ধরে মৌজ মাস্তি করে 12 লাখ টাকা বিল না দিয়ে চলে যাওয়া, চেতনা যদি হয় যে অন্যের মতকে দমন করা, চেতনা যদি হয় যে এই যে অন্যদেরকে গালাগালি করা, এবং জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান করলেই তাকে হত্যা করার হুমকি, তো এই এই ধরনের ঘটনা, এই ধরনের ঘটনাবলী দিয়েই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ যেটা আশা করেছিল যে এই চেতনা ব্যবসা বাদ দিয়ে, জুলাই যে জন্য হয়েছিল, জুলাই তো এসেছিল একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। মানুষ চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ দেখবে। সেটা যখন হয়নি, পাবলিক স্বাভাবিকভাবে হতাশ, এবং এটা এটা যে আরেকটা ব্যবসা রূপ নিয়েছে কিছু লোকের ইচ্ছায়, কিছু লোকের হস্তক্ষেপে, সেটা হচ্ছে বিষয়। এবং এটা ভেরি আনফরচুনেট যে এতগুলো ছেলে প্রাণ দিল একটা কজে, সেটাকে কিছু ব্যক্তি কুক্ষিগত করে নিল, তাদের নিজেদের পকেটে ভরলো, এবং ইনক্লুডিং ইনুস এবং আরো যারা যারা আছে আজকে স্বাধীনতার বিপক্ষ শক্তি, যারা এই জুলাই দিয়ে সবচেয়ে বেশি লাভবান, তারা, যারা স্বপ্নেও দেখতে পারে না যে বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদে তারা বিরোধী দলীয় আসনে বসবে, এবং তাদের হয়ে এই যে এনসিপি, তাদের কোলে বসে আবার ওদের সঙ্গে সুর মিলিয়ে অন্যদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের আহ এটা কি বলবো, অগ্র সৈনিক, যেটা যেটা বুঝবা, যার নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি হলো, সে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বাজে কথা বলছে, এবং বঙ্গবন্ধুর নামে একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে তাকে বলছে যে স্বৈরাচার কি ফ্যাসিবাদের প্রতীক, তার নামে কোথাও কিছু হতে পারবে না।
তার নামে আবরার, তার এভিনিউ, বঙ্গবন্ধু এভিনিউ বাদ দিয়ে আবরার এভিনিউ করে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম চেঞ্জ করে দেয়, বঙ্গবন্ধু হলের নাম বলতে চায় হাদি। এই যে তাদের যে রুচিবোধ এত নিম্ন স্তরের, এগুলা দিয়ে তো বোঝা যায় যে আসলে জুলাই কি ছিল, জুলাইয়ের প্রতি মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। জুলাই যে মহান একটা আদর্শ নিয়ে এগোনোর কথা ছিল, যে দৃষ্টিভঙ্গিতে এগোনোর কথা ছিল, ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করার কথা ছিল, সেটা তো করে নাই। সে কারণে মানুষ হতাশ। যে হতাশ, কিন্তু ইদানিং আমি যেন লক্ষ্য করছি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় যে জুলাই আন্দোলন এটা তো একটা বড় আন্দোলন ছিল, তো কোনো সন্দেহ নাই, অন্তত পক্ষে আমি তো সেভাবে দেখি। কিন্তু জুলাই যেন একটা মানুষ নিয়ে এবং ট্রল করছে, আপনি জানি জুলাই যেন অনেক সময় অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা নিয়ে হাসি তামসা হচ্ছে। তো এটাও কি একটু বাড়াবাড়ি না, নাকি এটা আসলে কি কারণে এমন হচ্ছে? ওই যে আচরণ, আপনি জুলাই নিয়ে, আমি এটাই তো বললাম, চেতনা জিনিসটা তো আর আকাশে বাতাসে ঘুরে বেড়ায় না, ওটা লোকেরা ধারণ করে। এই চেতনাধারী লোকদের আচরণ যখন এরকম হয়, তখন তো অন্যরা এটা নিয়ে ট্রল করার সুযোগ পায়। এবং এটাও সত্য যে একটা প্রতিপক্ষ তো আপনার থাকবেই, আপনার প্রতিপক্ষ এই সুযোগ নেবে। জুলাইতে যে এতগুলো লোক মারা গিয়েছিল, জুলাই কেন হয়েছিল, জুলাই যে একটা অনিবার্য ছিল। আওয়ামী লীগের এক মানে এক চোখা নীতি বা অন্যকে অবহেলা করা, ভোটাধিকার হরণ করে নেওয়া, গুলো অনুষঙ্গ যে যোগ হয়েছে, সেই প্রেক্ষিতে জুলাই ছিল। কিন্তু সেটাকেও একদল লোক ভুলে যাচ্ছে, একদল লোক এটা ভুলে গিয়ে জুলাইকে ডাইরেক্ট আক্রমণ করছে। এবং দুইটাই সত্য, আপনি আক্রমণ করতে দিচ্ছেন, আবার আপনাকে আক্রমণ করছে। এই যে আমাদের সিনেমা বা অন্যান্য গুলোতে দেখেন যে আহ, এটা এটা নিয়ে ডিবেট উঠে যে ইসলামকে অবমাননা করার জন্য রাজাকারদের আহ এমন একটা চরিত্র রাখে যেখানে দাড়ি টুপি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার দাড়ি টুপি, আবার এটাও তো সত্য, দাড়ি টুপিওয়ালা লোকেরাই সব মানে অকাম করলে সেটা ইসলামের উপরে পড়তেছে। মানে আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না। মানে আপনি এমন কিছু কাজ করেন না ওই লেবাস ধরে, যেটা দ্বারা আপনার জি। যে কজ সেটা সেটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এটা তো সত্য, আপনি তো মানে 24শে জুলাই ঢাকাতে ছিলেন, রাজপথে ছিলেন, আমরাও ছিলাম। আমরাও আমাদের মধ্যে একটা প্রত্যাশা কাজ করেছিল, সাধারণ মানুষ ছিল একদম অতি সাধারণ, যার নাকি রাজনীতি সম্পর্কে কোনো ধারণাও নাই, তারাও ছিল, কিন্তু কিন্তু তাদের মনে একটা প্রত্যাশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল। তো সেই আকাঙ্ক্ষা যে মিটলো না, এর জন্য আপনি মানে মোটা দাগে যদি বলি আপনাকে, আপনি মানে কয়েকজন লোককে যদি বলেন যে এদের কারণে হলো না কাজটা, এদের কারণে সেই প্রত্যাশা বাস্তবায়ন হলো না, আপনি কাদের কথা বলবেন, কার কারণে হলো না, এটা নষ্ট করে নাম্বার দিল ওয়ান কে বা কারা? নাম্বার ওয়ান ইউনুস, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন ইউনুসের কথা আসলে বলবে যে আপনি ইউনুসের কথাই বলেন, কার কথা বলবো রে ভাই, আমি শায়েস্তা খানের কথা বলবো? ইউনুসই তো জুলাই পুরোটার সাথে জড়িত ছিল। তো ইউনুসই একটা শাসন চালিয়েছে যে এর চেয়ে নিকৃষ্ট শাসন বাংলাদেশ আর কখনো দেখেনি। তো সমালোচনা করলে তো ইউনুসের নাম এমনি চলে আসে। আজকে একজন আমার একটা বই পড়ছে, এখন বলবো যে আপনি এটাও সমালোচনা, আমি দেখি আপনার পাঠকরা দেখে কিনা। এই যে এটা হচ্ছে যে ইউনুস ফাইলস, আপনি পড়তে পারছেন কিনা জানি না, নাকি এটা উল্টা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি বইটা, আমার কাছে আছে, হ্যাঁ, হ্যাঁ, এই বইটা আমি দেখেছি। হ্যাঁ। তো ইউনুসের অপকর্মের দলিল যদি বের হয়, ইউনুসের অপকর্মের দলিল যদি পাবলিক জেনে যায়, এটাতে রাগ করার তো কিছু নাই। এবং ইউনুস যে অপকর্ম করেছে, ইউনুসকে আমরা সবাই একটা দেবতা মনে করে একটা ক্ষমতায় বসিয়েছি। এবং সেই জুলাই যে এই চেতনাগুলো, জুলাই যে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার যে দায়িত্ব তার ছিল, সেটা তো সে করে নাই। জুলাই যে একটা বৈষম্যহীনতার বিরুদ্ধে এসেছিল, সেটাই তো সে ভুলে গেছে। সেটা ভুলেই তো সে কোটার জন্য কোটা আবার কোটাতে গেছে। সে এটার জন্য জুলাই যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করছে, যে জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, জুলাই কিছু একটা নাম দেন আপনি, জুলাই অভ্যুত্থান না বলেন, কিছু একটা বলেন। বা বলতেই হবে কেন, আপনার সার্টিফিকেট লাগবে কেন? আপনি সার্টিফিকেট দেবেন কেন? 90-তে যারা আন্দোলন করছে তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলেন, আপনি সার্টিফিকেট ব্যবসা শুরু করছেন কেন? আপনি এখানে তালিকা করেন ভুয়া ভুয়া লোকদেরকে, আপনি যোদ্ধা বানিয়ে এদের এদের নিয়ে ব্যবসা করতেছেন। এবং একজনে বলে 1400 মারা গেছে, আরেকজনে বলে 834 জন মারা গেছে সরকারি হিসাবে। আপনি 1400 মানে বানিয়ে দিচ্ছেন, ইউনুস বলে 1500, সে আরো 100 বাড়াই বলে। তো কোথায় তার কোনো হদিস দিতে পারেন না। সবগুলো মিলে
মানে একটা এমন একটা গোলমেলে অবস্থা তৈরি করেছে। মানে মোটা দাগে একটা জিনিস হচ্ছে যে জুলাই হয়েছে সেটা সত্য, জুলাই কি কারণে হয়েছে সেটাও সত্য, জুলাই লোক মারা গিয়েছে, অ্যাট্রোসিটি হয়েছে সেটাও সত্য, কিন্তু জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেটা কোনোটাই সত্য নয় এখন আর। সেটা হচ্ছে ব্যক্তি বিশেষের লুটপাটের একটা বিষয়, এবং ইউনূসের পকেট ভারী করার বিষয়, ইউনূসের ব্যক্তিগত স্বার্থের বিষয়, ইউনূসের মামলা আহ, বাতিল করার বিষয়, তার প্রতিষ্ঠানকে 2019 সাল পর্যন্ত কর মুক্ত করে দেওয়ার বিষয়। আচ্ছা বলেন, আমরা কর দেব, ইউনূসের প্রতিষ্ঠান কেন 2019 সাল পর্যন্ত কর দেবে না? এগুলো কি জর্জরিত ঋণে আছে? না, এটা তো লাভজনক প্রতিষ্ঠান। ইউনূস এমন একটা বাটপার, সে এমন এক বাটপারি করে গেছে, এবং এগুলো বললে বলে যে আপনি বলেন এগুলো বলতেছেন আপনারা। জুলাই যদি কিছু ক্ষতি করে থাকে, ইউনূসই আমাদের করছে মানুষের সবকিছু। মনে যে প্রত্যাশাটা ছিল, সেই হুম। প্রত্যাশা তো মানুষের মধ্যে এখনো আছে। ডক্টর ইউনূসের সরকারও এখন নাই, এখন হ্যাঁ। নতুন একটা সরকার এসেছে, এবং এই সরকারটাও আমি মনে করি মানুষের প্রত্যাশা অনুযায়ী এসেছে। তো হ্যাঁ। এই সরকারের যে কর্মকাণ্ড গত 4 মাস ধরে আপনি দেখছেন, আপনার কি মনে হ্যাঁ। হচ্ছে যে তারা জুলাই মানুষের যে প্রত্যাশাটা ছিল, যে প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল, সেই প্রত্যাশার অনুকূলে, সেই প্রত্যাশার বাস্তবায়নের জন্য একটা কাজ করছে? না, এটা হচ্ছে না, কারণ হচ্ছে ইউনূস যে ধারাবাহিকতা তৈরি করে দিয়ে গেছে এটা তো রাতারাতি আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউনূস জুলাইয়ের বিরুদ্ধে প্রথম এই জিনিসটা তৈরি করে দিল, ইনক্লুসিভ সোসাইটির ধারণা বাদ দিয়ে দিল, সে ইনক্লুসিভ নির্বাচনের ধারণা বাদ দিয়ে দিল, মানে একক একক করতে চাইলো, যেটা শেখ হাসিনা করতেন, যে আমার দলে করবে, আমরাই নির্বাচিত হব, সে একই স্টাইলে বিএনপি এবং বিএনপি সমমনাদের নিয়ে ইলেকশন হবে, তারাই জিতবে। তো এই যে ইনক্লুসিভনেস ছেড়ে গেল, এই যে বৈষম্যহীনতার কথা বলে বৈষম্যের মধ্যে দিয়ে শুরু হলো, এগুলো তো বিএনপি এখন চাইলেও রাতারাতি ঠিক করতে পারবে না। এবং বিএনপি মূলত ওই 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 ফুটেজে তো হাঁটতে, মানে ওই ফুটেজ স্টেপসে তো হাঁটতেছে। এটা তো নতুন নতুন কিছু তারা যে দেখাতে পেরেছে এখনো পর্যন্ত তা না, তারা ইউনুস নামায় ইউনুস আহ, অধ্যায় চলতেছে, এবং ইউনুসের বিরুদ্ধে তারা কোনো অ্যাকশনই নিচ্ছে না। যদি এখানে ইউনুসের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হতো, তার তার সাংবাদিকদের চুরিদারে নিয়ে আনতে হতো, তাহলে এখানে একটা অধ্যায় আপনি, মানুষ আশা করতে পারতো যে না, নতুন কিছু হচ্ছে, বা গভর্নমেন্ট মেশিনারি যে যারা আছে তারা সতর্ক হতে পারতো। তারা তো দেখছে যে এটাই সেই আগের শাসন, যে 1/11 যে শাসন ছিল সেটা শেখ হাসিনা যে জারি রেখেছিল, সেই ইউনূসের শাসন যেটা সেটা তারেক রহমান জারি রেখেছেন। নতুন কোনো কিছু এখনো চেঞ্জ আসতেছে না মানুষ, বা ওনারা হয়তো চেঞ্জের চেষ্টা করছেন কিন্তু মানুষের চোখে সেটা পড়ছে না, পড়ার মতো কিছু করছেন না এখনো। তাহলে আমাদের, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে এসেও মানুষ এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছে, মানুষকে আরো অপেক্ষা করতে হবে? অনিশ্চয়তা তো অবশ্যই, দেশটা কিভাবে চলবে সেটা অনিশ্চয়তা। শেখ হাসিনা আসবেন বলেন, বলে সেটাতে একটা হুমকি, এবং এবং ওনাকে আনার জন্য আবার এক ধরনের কথা বলে, আবার উনি আসবেন বললো আবার হুমকি ভাব করছে, মানে ভাব ধরছে অনেকে, আর মানে দেখিয়ে দেবো কিভাবে আসে। তো দেশটা আসলে কোন দিকে যাবে, এবং এটা সবারই একটা কথা, সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না হয়, তাহলে এখানে বিনিয়োগ বাড়বে না, এখানে আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আর রাজনৈতিক স্থিতিশীলতা না যখন আসবে না, তখন তো একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তার মধ্যে আবার শুরু হয়েছে কলেমা খচিত পতাকা উড়ানো, এই যে নানা ধরনের এলিমেন্টস যোগ হচ্ছে একটার সাথে একটা। তারপরে সোশ্যাল মিডিয়ায় অসহিষ্ণুতা, হ্যাঁ, এরে মারো এরে ধরো। আজকে আমি দেখলাম যে আপনার আমার পরিচিত ব্যারিস্টার শাহরিয়ার, সে হুম। সে আমাদের বিরুদ্ধে লিখছে যে এদেরকে প্রতিরোধ করে, এরা মিথ্যা কথা বলে। সে নিজেই মিথ্যাবাদী, সে নিজে বোকা, এবং এই ছাগলটার সাথে টক শোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। আপনাকে তো বলেছি, আমাকে যে যতজনই ডাকে আমি বলে যে জানি যে এই ছাগলের সাথে কিসের টক শো। ইট ডাজ নট মিন দ্যাট আমি তার রাজনৈতিক আদর্শের সাথে আমার অমিল আছে, সেটা না। রাজনৈতিক আদর্শের অমিল তো থাকবে, আমরা কথা বলবো, কিন্তু ও কি বলে, কি শুনে, কি কোনো আগা মাথা নাই। আপনি যদি একটা কথা বললেন যে এই দেশ এই 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 সবজি, মানে কোনো একটা, মানে বললেন যে গরুর মধ্যে কোলেস্টেরল আছে, গরুর খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না, সে তখন বলবে যে টেলিভিশনের মধ্যে কোলেস্টেরল আছে, টেলিভিশন দেখা ভালো না। এই ধরনের ছাগল, এর সাথে কি তর্ক করবো? আমি দেখি যে এই ছাগলটা নিয়ে যায় আপনার গার্ড নিয়ে ঘুরে,
সরকারি গার্ড নিয়ে ঘুরে, সে সরকারি গার্ড নিয়ে ঘুরে আর আমাদেরকে প্রতিহত করার ডাক দেয়। কত বড় সাহসী সে বীর পুরুষ! হ্যাঁ, যে টকশোতে যায় গার্ড নিয়ে, even নামাজ পড়তে যায় গার্ড নিয়ে। গত সপ্তাহে আমার সাথে নামাজেও দেখা হয়েছে। সে এই যে অসহিষ্ণুতা, এই যে এই মানে উস্কানি, এই এক শ্রেণী উস্কানি দিচ্ছে। যে এই এই আপনার এইটা যদি চলতে থাকে, মনে করেন তার কথাই আমি ধরলাম, একটা একটা শেখ হাসিনার সরকারের পতনের পর সে হঠাৎ আবির্ভূত হলো। হ্যাঁ, সে এবং আরো দুই চারজন চোখ মুখ ফুলাইয়া ফুলাইয়া কথা বলে, এগুলো নাম উচ্চারণ করতে আমার ঘৃণা হয়। তো এরকম দুই চারজনের আবির্ভাব হলো। এরা কোথা থেকে উদয় হয়ে গেল, এরা কোথায় কোন বিপ্লব করলো আমরা কেউ দেখি না কোনোদিন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণও দেখি নাই। এরা এক একজন বিরাট বিপ্লব হয়ে এখন আবির্ভূত হয়েছে। তো আবির্ভূত হয়েছিস তো আরো বিদেশে যেগুলো আছিস, তোদের যেগুলো যেগুলো তোদের মুরব্বী আছে, তো সরকার তো পতন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তোরা তো এই দেশে স্বাধীন দেশে চলে আয় সবাই, এবং স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বল। স্বাধীন দেশে কেন তোকে ইয়ে নিয়ে ঘুরতে হয়, এটা পুলিশ পাহারা নিয়ে ঘুরতে হয়? এত একটা সুন্দর আচ্ছা, দেশ। আমি একদম শেষ প্রশ্নটা করতে চাই, আপনি যদি ছোট করে একটু বলেন। মাঝখানে কয়েকদিন আগে দেখলাম আমরা যে শেখ হাসিনার একটা ইন্টারভিউ প্রচার হলো, উনি বললেন যে উনি এই বছরের মধ্যে ফিরতে চান। আহ, এই কথাটা শোনার পর আপনার মনে কি প্রতিক্রিয়া তৈরি হয়েছে, আসলে বাস্তবতাটা কি? আমি আমি জানি না উনি কোন অ্যাঙ্গেলে বলেন। বাংলাদেশ কি প্রস্তুত এই মুহূর্তে ওনাকে অ্যাকসেপ্ট করার জন্য? অ্যাকসেপ্ট করবো না, মানে আমি বলবো যে নিরাপদ ওনার জন্য, যে উনি ফেরত আসবেন। এবং এই ধরনের পরিস্থিতি কি তৈরি হয়েছে মাঠ পর্যায়ে কি আহ, সাধারণ মানুষ ওনার জন্য অপেক্ষা করছে? এখন দলীয় দলীয় লোকরা তো তার জন্য অপেক্ষা করবে, এটাই স্বাভাবিক। এবং উনি চরম জনপ্রিয় ওনার দলের মধ্যে। উনি আনপ্যারালাল, ওনার ওনার প্যারালাল কেউ দলের মধ্যে নাই। কিন্তু আপনি যখন একটা অভিযুক্ত হয়েছেন, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে, এখন কারাদণ্ড আছে, তো এরকম পরিস্থিতিতে আপনি যখন আসবেন, তখন এটা মোকাবেলার জন্য আপনার যে জনসমর্থন দরকার, সেই জনসমর্থন এখনো প্রকাশ্য না। আপনার যে দলীয় সমর্থন আছে, সেটাও এখনো অনুকূল পরিবেশ না রাস্তায় নামার। তো এই ক্ষেত্রে উনি কিভাবে আসবেন বলেন আমি জানি না। বাট ওনার মধ্যে পাগলামিও আছে। যেমন 111 সরকার ওনাকে দেশে আসতে দিবে না, যে গো ধরেছিল, যে উনি কিন্তু সেই এটাকে ঠেলে কিন্তু চলে এসেছেন শেষ পর্যন্ত বাংলাদেশে। তো এখানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল আহ খেলোয়াড়দের ভূমিকার উপরও নির্ভর করে। তারা যদি তাকে সাপোর্ট দেয়, সে ধরনের পরিবেশ যদি থাকে, উনি আসতে পারবেন। নতুবা এটা রাজনৈতিক বক্তৃতা হিসাবে আমি মনে করব। বিএনপি সরকার, মানে একটা নির্বাচনের মাধ্যমে বিএনপি নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, তারা সরকার গঠন করেছেন। এবং বিরোধী দলে আছেন জামাতে ইসলামী এবং জামাতে ইসলামীর সঙ্গে এনসিপি। ঠিক এক বছর আগে 2025 সালের জুলাই মাসের শুরু, তখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারে যারা ছিলেন, উপদেষ্টা ছিলেন, তাদের মধ্যে 3 জন ছাত্র প্রতিনিধি ছিলেন, তার সঙ্গে কিছু বুদ্ধিজীবী, কিছু অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি এবং কিছু এনজিও কর্মী, এরা মিলে একটা সরকার গঠন করেছিল। তারও আগের বছর 2024 সালের জুলাই মাসে ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার। তারা এই সময় থেকে ঠিক 7 মাস আগে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছিল এবং শেখ হাসিনা কঠোর হস্তে তার শাসন চালাচ্ছিল। এই জুলাইয়ের শুরুতে, মানে 2024 জুলাইয়ের 2 তারিখে যদি আমি ধরি, 2 তারিখ পর্যন্ত কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখন যারা নেতা, এনসিপির নেতা, তাদের নেতৃত্বে অথবা তারা সামনে ছিল এমন একটা আন্দোলন, যেটা আমরা পরবর্তী সময়ে দেখতে পেয়েছিলাম ঠিক এর 1 মাসের মধ্যে, সে আন্দোলন তখনও তেমন দানা বেঁধে ওঠেনি। বরঞ্চ এই 2 তারিখে আমরা একদিন দেখেছি, সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন নিয়ে একটা আন্দোলন ছিল।
তাদেরকে সরকার, ওই সময় আওয়ামী লীগ সরকার একটা পেনশন স্কিমে ঢুকিয়েছিল। তারা সেই স্কিমে ঢুকতে চায়নি বলে তারা আন্দোলন করছিল এবং বিশ্ববিদ্যালয়ে তারা কর্মবিরতি পালন করছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং বলা বাহুল্য, সেই শিক্ষকদের সিংহভাগ মানে 98% ছিল সরকারি দল, তৎকালীন সরকারি দল আওয়ামী লীগের অনুগত। মানে আওয়ামী লীগের অনুগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল যে তারা, সরকার তাদের জন্য যে পেনশন স্কিম চালু করেছে, তারা সেই পেনশন স্কিম বাতিল চেয়েছিল এবং বাতিল চেয়ে তারা আন্দোলন করছিল 2 তারিখ পর্যন্ত। তখনও পর্যন্ত এই ছাত্রদের দেখা যায়নি। কিন্তু আমরা যে আন্দোলনটা হয়েছিল পরবর্তী 1 মাসে, মানে জুলাই থেকে শুরু করে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে সরকারের পতন হয়, এটাকে আমরা জুলাই আন্দোলনে বলি, কেউ জুলাই বিপ্লব বলে, কেউ জুলাই আন্দোলন বলে। এই আন্দোলনের মূল যে বক্তব্যটা ছিল সে হলো তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। মানে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার নাতি সন্তান এদের জন্য যে কোটা ছিল, সেই কোটাটা বাতিলের দাবিতে এই আন্দোলনটা চলছিল। খেয়াল করবেন, তো এই ছিল আন্দোলন। তারপরে সেটা প্রথমে 9 দফা, পরে সেটা 1 দফার আন্দোলনে পরিণত হয়েছিল যে হাসিনা সরকারের পতন চাই। এইভাবে আন্দোলনটা অগ্রসর হয়েছিল এবং হাসিনা সরকারের পতন হয়েছিল। 2024 অগাস্টে পতন হলো, জুলাই থেকে শুরু হয়ে আন্দোলন 2024। 2025 জুলাই আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে এবং তারা মোটামুটি বিতর্কের মধ্যে পড়ে গেছে। তাদের নিয়ে আলোচনা হচ্ছে, তাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে এবং তারা দেশটা চালাতে পারছে না এরকম নিয়ে কথা হচ্ছে। বলা হচ্ছে তারা সংস্কারের নামে কালক্ষেপণ করছে, এরকম কথাবার্তা ওই সময় হয়েছে। এবং তখন সরকারের দিক থেকে একটা ঘোষণা এসেছিল যে নির্বাচনের একটা সম্ভাব্য ডেট তারা দিয়েছিল। ডেট ঠিক নয়, একটা সময়কাল ঘোষণা করেছিল যে হয় সেটা 2026 ফেব্রুয়ারিতে হবে অথবা এপ্রিলে হবে, এরকম একটা এর মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছিল। আর এবার 2026 জুলাই মাসে এসে আমরা দেখছি বিরোধী দল মানে জামায়াতে ইসলাম তারা সরকারি দলের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে তারা জুলাই আন্দোলনের, জুলাইকে ঐতিহাসিক জুলাইয়ের যে ঐতিহাসিক অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 2য় বার্ষিকী পালনে যথেষ্ট কর্মসূচি নেয়নি, এই অভিযোগ জামায়াত এখন করছে। তারা বলছে সরকারের উচিত ছিল রাষ্ট্রীয়ভাবে এই জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালন করা রাষ্ট্রীয়ভাবে। এই অভিযোগ কিন্তু 2025 তারা উত্থাপন করেনি। 2025 ওইটা নিয়ে তেমন কিছু হয়েছে বলে আমি দেখিনি। জুলাইয়ের অভ্যুত্থানের রাষ্ট্রীয়ভাবে পালনের কোনো উদ্যোগ ইউনূস সরকার নিয়েছিল এমনটি আমি ওই সময় পত্রপত্রিকা ঘেঁটে পেয়েছি বলে মনে করতে পারছি না। কিন্তু অলরেডি এখন জামাতে ইসলামের পক্ষ থেকে এই দাবিটা উঠছে এবং তারা অভিযোগটা করছে যে সরকার জুলাইয়ের এই বার্ষিকীটা রাষ্ট্রীয়ভাবে জমজমাটভাবে পালন করছে না। দেখুন, আমরা এই কথাটা বলতেই পারি, আমরা আগেও দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে বহুবার বলেছি যে কিছু হলে আমরা কিন্তু চেতনা করি। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলতো, কিছু হলেই বলতো ওরা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ করছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, এগুলি বলতো। স্বাধীনতার 50 বছর পরে এসেও তারা স্বাধীনতা 71 সালের চেতনার কথা বলতো। আবার এখন আমরা দেখতে পাচ্ছি জুলাই চেতনা নিয়ে আবার আরেকটা বাণিজ্য শুরু হয়েছে। ওই বাণিজ্যের মতো এটাও একটা বাণিজ্য আমি মনে করি, আমি ওটাকেও বাণিজ্য বলি। আপনারা হয়তো বলবেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাণিজ্য কেন বলি? আচ্ছা, একটা কথা আপনারা ভাবেন, মুক্তিযুদ্ধের চেতনাধারী কে ছিল? আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ বলতো তারাই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত অনুসারী। ঠিক আছে, মুক্তিযুদ্ধের পর এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাকশাল গঠন করেননি? করেছিলেন তো। বাকশাল কি একদলীয় শাসন চালু হয়নি? হয়েছিল তো। তো একদলীয় শাসন কায়েম, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না তো। ওই সময় কি লুটপাট হয়নি? ওই সময় কি অপশাসন চালু হয়নি? ওই সময় কি দুর্ভিক্ষ হয়নি? সবই হয়েছে। সেগুলি কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়তো? বাদ দেন,
একটা অনেকে বলে ওই সময় যুদ্ধ বিধ্বস্ত অমুক তমুক অনেক কিছু বলে, ঠিক আছে মানলাম। তারপর যখন আওয়ামী লীগ শাসন করা শুরু করলো, আমরা যে সময়টাকে বলি সর্বশেষ, এই যে 2014 অথবা 2009 যা বলি, এই সময়ে লুটপাট হয়নি এদেশে, এদেশের অর্থ বিদেশে পাচার হয়নি। এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এরা কি বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেনি? সরকারের জানা, সরকারের জ্ঞাতসারে তারা পাচার করেনি? এই সময় কি গুম হয়নি? সবই হয়েছে। এগুলো কি মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে পড়ে? মুক্তিযুদ্ধ কি এই জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে আমরা মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করতে পারলে আমরা এই দেশ থেকে অর্থ নিয়ে বিদেশে পাচার করব, বিদেশে সেকেন্ড হোম করব, কানাডায় বেগমপাড়া করব, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করব? এগুলি কি আমরা এই জন্য আমাদের মুক্তিযুদ্ধের চেতনা? এটা এগুলো আমরা করেছিলাম? মুক্তিযুদ্ধের চেতনায় কি ছিল যে প্রধানমন্ত্রীর পিয়ন সে 400 কোটি টাকার মালিক হবে, এবং সেই খবর প্রধানমন্ত্রী নিজে হাসি মুখে জনগণকে জানাবে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল? ছিল না। আবার ধরেন আমরা যখন জুলাই চেতনার কথা বলি, জুলাই চেতনা ছিল বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা। হয়েছে? বলেন আপনারা, হয়েছে? যারা জুলাই চেতনা নিজেদেরকে মানে আপনার একচ্ছত্র দাবিদার হিসেবে ঘোষণা করেন, তাদের জীবনযাত্রায়, তাদের অর্থনৈতিক জীবনে পরিবর্তন আসেনি চোখে পড়ার মতো? যারা বলতো যে আমার এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা আমার, সবচেয়ে ভাঙা ঘরটা আমার, সে যখন ওই এলাকার সবচেয়ে দামি গাড়িটায় চলাফেরা করে, এটা কি বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা ছিল? বলুন ছিল? আমরা নিজেরা শুনেছি এই ছাত্ররা স্লোগান দিয়েছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য চলবে না। তারা স্লোগান দেয়নি? তারপর যখন তারা সেই বঙ্গবন্ধুকে অপমান করেছে, ওটা কি চেতনার মধ্যে ছিল? ছিল না। কাজেই চেতনা যখন কেউ বলে, যখন চেতনা রাজনীতির কথা বলে, যখন বলে ওই চেতনায় আমি চলি, তখন আমি শুনি কি জানেন? যে ওনারা একটা মতলবের কথা বলছেন। চেতনা হলো নিজের সুযোগ সুবিধা বাড়ানো, নিজের ক্ষমতা বাড়ানো একটা মতলব, এবং সেই মতলববাজি চলছে। আমি একটু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই না, আমি জুলাই নিয়েও কথা বলতে চাই না। আমি খালি একটা কথা বলতে চাই যে বাস্তবতাকে কে কিভাবে মেনে নিচ্ছে, কে কিভাবে গ্রহণ করছে। এখনও যদি আপনি 24শে জুলাই আন্দোলন নিয়ে বলেন, দেখবেন কি চলছে এটা নিয়ে। আওয়ামী লীগের পক্ষ যদি বলি, আওয়ামী লীগের কথাটা যদি আমরা বলি, আওয়ামী লীগ কিন্তু এখনও মনে করে যে এই জুলাই আন্দোলনটা ছিল একটা ষড়যন্ত্র। এই জুলাই আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের একটা ষড়যন্ত্র ছিল, একটা মেটিকুলাস ডিজাইন ছিল, যে কথাটা নাকি ডক্টর ইউনূস বারবার উচ্চারণ করেছেন। হয়তোবা ছিল, আমি একদম উড়িয়ে দিচ্ছি না, হয়তোবা ছিল, কিন্তু এটা আরও আগে থেকেই ছিল। কিন্তু আমি যেটা মনে করি যে শেখ হাসিনা সরকারের যে পতন যেটা হয়েছে, সেটা কেবলমাত্র ষড়যন্ত্রের কারণে পতন হয়নি। সারা দেশের মানুষের মধ্যে ওই সময়ে শেখ হাসিনা বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছিল। মানুষ শেখ হাসিনার শাসন নিয়ে ক্ষুব্ধ ছিল, বিরক্ত ছিল। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গ যারা ছিল, যারা তার আশেপাশে ছিলেন, যারা তার মন্ত্রিসভায় ছিলেন, যারা তার সেন্ট্রাল কমিটিতে ছিলেন, যারা ক্ষমতাবান ছিলেন, তাদের প্রত্যেকের উপর এদেশের মানুষ বিরক্ত ছিল। দু একজন ব্যতিক্রম থাকতে পারে, আমি বলতে পারবো না, কিন্তু প্রায় সিংহভাগের উপর মানুষ বিরক্ত ছিল। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আওয়ামী লীগের, যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের যারা নেতা ছিলেন, তাদের উপর মানুষ বিরক্ত ছিল। যারা নাকি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি ছিলেন, যেমন ঢাকা দক্ষিণে ওনার ভাতিজা ছিলেন একজন তাপস, তার উপর মানুষ বিরক্ত ছিল, ক্ষুব্ধ ছিল। এই সমস্ত ক্ষোভ, সমস্ত বিরক্তি পুঞ্জীভূত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এটাকে এখনও আওয়ামী লীগ মানে না। আওয়ামী লীগ মনে করে তারা খুব জনপ্রিয় একটা সরকার ছিল এবং তাদেরকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছে। আমি মনে করি যে আওয়ামী লীগ যতদিন বাস্তবতাকে স্বীকার না করবে, ততই আওয়ামী লীগের ফিরে আসাটা বিলম্বিত হবে। আওয়ামী লীগকে প্রথমত মানতে হবে যে ওই সময়ে তারা খারাপ কাজ করেছিল। আওয়ামী লীগকে মানতে হবে ওই সময়ে তাদের কর্মকাণ্ডে মানুষ তাদের উপর বিরক্ত হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল। এটা যদি আওয়ামী লীগ মানে, তাহলে আমি বলবো তাদের আত্ম উপলব্ধি হবে, এবং আত্ম উপলব্ধি থেকে আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের মাধ্যমে তারা ঠিক পথে আসতে পারবে।
আপনারা হয়তো বলবেন কোথায়, এখন তো অনেকে আওয়ামী লীগের কথা বলে, অনেকে তো বলে আওয়ামী লীগ ভালো ছিল না, এটা কিন্তু তারা তুলনা করে। আমাদের বর্তমানে এখন যে সরকার আছে অথবা ডক্টর ইউনূস সরকারের যা করেছে সেটা হয়তো আওয়ামী লীগের চেয়েও কোনো কোনো জায়গায় খারাপ ছিল, এবং এই কোনো কোনো জায়গায় খারাপ দিয়ে কিন্তু আপনি সামগ্রিক শাসনটাকে তুলনা করতে পারবেন না। সামগ্রিকভাবে আওয়ামী লীগ কেমন ছিল সেটাই কিন্তু সব মানুষ একবারে কিন্তু ভেবেছে। এখন এর দ্বিতীয় পার্টটা আমি বলি, যারা জুলাই আন্দোলনে নিজেদেরকে সিপাহসালা ভাবছেন, যারা ভাবছেন তারাই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, যারা ভাবছেন তারাই একমাত্র জুলাই আন্দোলন সফল করেছেন, তাদেরও যে সমস্যাটা আছে সেটাও তাদেরকে বুঝতে হবে। দেখেন, জুলাই আন্দোলনের 2 বছরের মাথায় এরই মধ্যে কিন্তু এই জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলন, জুলাই শহীদ, এই যে শব্দগুলো না, এই জুলাই শব্দটা অনেকের কাছে একটা গালিতে পরিণত হয়েছে। নিজেদেরকে জুলাই বলে মানে পরিচয় দিতে অনেকে এখন জানি দ্বিধা করেন, ভয় পান, আর মানুষ তাদেরকে ট্রল করে। কেন করে? এই কারণে যে প্রত্যাশা নিয়ে জুলাই সংগঠিত হয়েছিল, যে প্রত্যাশা নিয়ে আগস্ট আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই প্রত্যাশার যদি 1% বাস্তবায়িত না হয়, অন্ততপক্ষে যারা এটা নিয়ে বড় বড় কথা বলেছিল যে তাদের জীবনযাপনে তার 1%-এরও বাস্তবায়ন দেখা না যায়, তাহলে মানুষ ক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। মানুষ কিন্তু ভুলে যায়নি এই জুলাই আন্দোলনের সময় এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এই নাহিদ ইসলাম, আখতার হোসেন, যারা এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই আপনার এই আব্দুল হান্নান মাসুদ, যারা নাকি সামনের মুখগুলো, এরা গত 24 জুলাইয়ে তাদের অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, ক্ষমতার কোন পর্যায়ে তারা ছিলেন, সেটার সঙ্গে যখন আজকের অবস্থা তারা মিলায়, তখন তারা বুঝতে পারে যে তাদেরকে আসলে জুলাইয়ের নামে প্রতারণা করা হয়েছে। এবং এই যে প্রতারণার দায়, এটা কিন্তু জুলাই শব্দটা যারা উচ্চারণ করে সবার ব্যাপারেই মানুষ ওই মনোভাবটা পোষণ করে। এটাই বাস্তবতা। আপনি হয়তো গায়ের জোরে অস্বীকার করবেন, কিন্তু এটাই বাস্তবতা। আবার ধরুন বিএনপির কথা বলি। বিএনপি এখন ক্ষমতায় এসেছে। বিএনপি গত 15 বছর যে দৌড়ের উপর ছিল, আওয়ামী লীগ তাদেরকে যে দৌড়ের উপর রেখেছিল, সেটা বিএনপির জন্য ছিল খুব প্যাথেটিক, খুব পেইনফুল, এবং আমরা বিএনপির জন্য সমবেদনা প্রকাশ করেছি। এখন বিএনপির শাসন আমলে বিএনপি যদি সেই কাজটাই ঠিক রিভার্স করতে থাকে, তাদের উপর যে অত্যাচার হয়েছিল তারা যদি সেই অত্যাচারটা আওয়ামী লীগের উপর করে, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কোনো পার্থক্য কিন্তু জনগণ খুঁজে পাবে না। তাহলে যদি আওয়ামী লীগ আর বিএনপি একই হয়, তাহলে কী হবে বিএনপিকে দিয়ে? তখন কিন্তু মানুষ এই প্রশ্নটা করবে। তখন কিন্তু আওয়ামী লীগের লোকজন বলবে যে তোমরা যে এদেরকে বলো, এরা কী পার্থক্য করেছে? একই তো করছে। এই বিষয়টাও বিএনপিকে খেয়াল রাখতে হবে, এবং সেই জিনিসটা বিএনপি সরকার মাত্র তার যাত্রা শুরু করলো, এখনও 6 মাসও হয়নি। কিন্তু আমি মনে করি সামনের 4.5 বছর তাদেরকে এই জিনিসটাই বয়ে বেড়াতে হবে যে জনগণ আমাদের কাছে কি চেয়েছে আর আমরা কি দিতে পেরেছি। যদি জনগণ সুশাসন না পায়, তাহলে কিন্তু জনগণ অতিতাশ্রয়ী হয়ে যাবে। এটাই স্বাভাবিক হিউম্যান নেচার। এই বিষয়টা এই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্মরণে রাখবেন কিনা, এর